নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশান 2022-এর যে ক্লাস শুরু করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পারমাণবিক গঠন। পরমাণুর গঠনের আজকে আমরা দ্বিতীয় ক্লাস আলোচনা করব এবং এই ক্লাসটা শুরুর আগে তোমাদের দু একটা কথা বলে নিই। এই ক্লাসটা করার সময় কিন্তু তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করার সময় কিন্তু আমি সেই প্রশ্ন রিলেটেড সমস্ত জিনিস ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে নাও। কারণ প্রত্যেক দিন সন্ধ্যে 7:30 কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি মক টেস্ট নেওয়া হয়। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসটা একটি লেন্দি ক্লাস হতে পারে, সুতরাং তোমরা ধৈর্য সহকারে কিন্তু ক্লাসটা দেখো, তাহলে তোমাদের দেখবে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে, নিচের কোনটি ম্যাগনেসিয়াম পরমাণুর ইলেকট্রন বন্টনের সঠিক উপস্থাপন করো। দেখো, এখানে বলছে এই ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু আমাদের জানতে হবে। আমি তোমাদের একটা চার্ট মুখস্থ করতে বলেছিলাম, আজকে তোমাদের আমি সেই চার্টটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চার্টটা মুখস্থ করে নেবে। 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকা প্রয়োজন, না হলে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে না। দেখো, আমাকে কি বলেছে, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত সেটা আমাদের জানতে হবে। দেখো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ কি এখানে 12টা ইলেকট্রন থাকবে আর 12টা প্রোটন থাকবে নর্মাল অবস্থায়, ঠিক আছে। এবার ইলেকট্রনটা স্থান বিনিময় করতে পারে, ইলেকট্রনটা অন্য জায়গায় যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে ইলেকট্রনটা কিন্তু নাও সবসময় 12টা থাকবে, সেটা কিন্তু বাধ্যবাধকতা নেই, কিন্তু প্রোটন সংখ্যা সবসময় কিন্তু আমাদের 12টা থাকবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। এবার দেখো, ম্যাগনেসিয়ামের আমার ইলেকট্রন বিন্যাস করলে কিভাবে করব। দেখো, আমি তোমাদের আগের দিন একটা সূত্র বলেছিলাম 2n², মানে কোন কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে সেই সূত্রটা হচ্ছে 2n²। এই সূত্র দিয়ে আমি তোমাদের প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ এবং তৃতীয় কক্ষতে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা কিন্তু তোমাদের আমি বলে দিয়েছিলাম। দেখো, আমি এই সূত্র দিয়েই কিন্তু এটা বার করব। আমাদের এখানে পারমাণবিক সংখ্যা কত বলেছে, 12 ম্যাগনেসিয়ামের। সেক্ষেত্রে আমরা জানি প্রথম কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 2। দ্বিতীয় কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সর্বাধিক 8টা। দেখো, 8 আর 2 10টা কিন্তু হয়ে গেল। তো এবার 3 নম্বর কক্ষে বাকি ইলেকট্রনগুলো থাকবে, তাহলে 12টা থেকে যদি 10টা হয়ে যায় তাহলে কতগুলো ইলেকট্রন পড়ে থাকবে 3 নম্বর কক্ষে, 2টি। তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে, 282। তাহলে দেখো, এই 282 এটা কোন অপশানে আছে, দেখো অপশান বি এ আছে 282। তাহলে আমাদের ম্যাগনেসিয়ামের সঠিক ইলেকট্রন বন্টন হয়ে যাবে কিন্তু 282। বোঝা গেল? এরকম কিন্তু প্রত্যেক ক্ষেত্রে তোমরা কিন্তু করতে পারবে। আমি তোমাদের আর একটা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো, আর একটা আছে সিলিকনের সংকেত কি, SI। এর পারমাণবিক সংখ্যা কত, সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, ঠিক আছে। সেক্ষেত্রে সিলিকনের কীভাবে আমি ইলেকট্রন বিন্যাস করব, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 2টো। দ্বিতীয় কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 8টা। তাহলে 8 আর 2 10টা কিন্তু হয়ে গেল, কিন্তু সিলিকনের পারমাণবিক সংখ্যা কত, 14। তাহলে 14 থেকে 10টা চলে গেছে, তাহলে কতগুলো পড়ে আছে, 4টে। তাহলে 3 নম্বর কক্ষে কতগুলো ইলেকট্রন হয়ে যাবে, 4টে। তাহলে সিলিকনের পারমাণবিক মানে ইলেকট্রন বিন্যাস কত হয়ে যাবে, 284। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে হয়, এবং যার জন্য তোমাদেরকে 2n² এই সূত্রটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলির পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। আজকে আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে এই চার্টটা কিন্তু দিয়ে দেবো, তাহলে কিন্তু তোমাদের আর অসুবিধা হবে না। দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলছে, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় এর ফলে আবিষ্কৃত হয়েছিল কি। দেখো, রাদারফোর্ড যে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষাটা করেছিল তার ফলে কি আবিষ্কার করেছিলেন তিনি কিন্তু প্রোটন আবিষ্কার করেছিলেন। অপশান বি হয়ে যাবে কিন্তু আমাদের রাইট আনসার, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোনটি একটি উপাদানের জন্য সত্য। দেখো, নিচে কিছু স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, এই স্টেটমেন্ট জাতীয় কিন্তু তোমাদের প্রশ্নগুলো ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে। দেখো, প্রথমে কি বলছে, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস ইলেকট্রন সংখ্যা বলছে এটা আমরা এবার পারমাণবিক সংখ্যা জিনিসটা কি তোমাদের একটুখানি বলে দিলে কিন্তু তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা কিন্তু নয়।
তাহলে এটা কিন্তু আমাদের হবে না, এটা আমাদের হয়ে যাবে ভুল। ঠিক আছে, তারপর বলছে ভর সংখ্যা। ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগফলকে আমরা ভর সংখ্যা বলে থাকি। দেখো 2 নম্বর অপশানে কি বলছে, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে আমাদের 2 নম্বর অপশানটা কিন্তু ঠিক হলো। 3 নম্বর সংখ্যাটা পারমাণবিক ভর। পারমাণবিক ভর সমান প্রোটনের ভর, প্রোটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা। পারমাণবিক ভর সমান প্রোটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা, এটা কিন্তু একদম ঠিক। 4 নম্বর অপশান দিয়ে কি বলছে, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা নাও হতে পারে, কেন হতে পারে না আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। দেখো আমি সাপোজ একটু আগেই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, যার ইলেকট্রন বিন্যাস কী ছিল 282। ঠিক আছে, এটা তোমাদের যখন অবস্থান করে, কিভাবে অবস্থান করে দেখো, আমরা জানি কেন্দ্রে কী থাকে, নিউক্লিয়াস থাকে, আর ইলেকট্রনগুলি কেন্দ্র চারিদিকে প্রদক্ষিণ করে। এখানে কতগুলো কক্ষ আছে, 1 2 3টে কক্ষ আছে, তাহলে 3টে কক্ষ কিন্তু আমাদের এখানে আঁকতে হবে। ঠিক আছে, আঁকলাম। এবার দেখো প্রথম কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, তাহলে প্রথম কক্ষে আমাদের 2টো ইলেকট্রন আছে, তাহলে 2টো ইলেকট্রন আমি কিন্তু প্রথম কক্ষে বসিয়ে দিই। দেখো প্রথম কক্ষে এই একটা ইলেকট্রন বসালাম, আমি সাপোজ এই একটা ইলেকট্রন বসালাম। দ্বিতীয় কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন আছে, তাহলে এই একটা ইলেকট্রন আছে, এই একটা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, আর এই একটা 8টা। 3 নম্বর কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, 2টো, আমি সাপোজ 2টো ইলেকট্রন বলে দিলাম। এবার কি বলছে, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা শুধুমাত্র প্রোটন সংখ্যার সমান হয়, কারণ ইলেকট্রন সংখ্যা দেখো, এই ইলেকট্রন সংখ্যার কি, ইলেকট্রনগুলো অন্য কোনো পরমাণুকে কিন্তু এই ইলেকট্রন দিতে পারে, অর্থাৎ ইলেকট্রনের কিন্তু আদান প্রদান হয়। সাপোজ যদি একটা ইলেকট্রন এই ম্যাগনেসিয়াম পরমাণুটা দিয়ে দেয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে Mg+। কেন প্লাস হলো, তোমাদের আমি আগের দিন ক্লাসে বলেছিলাম, কোনো মৌলের যতগুলো প্রোটন থাকে ততগুলি কিন্তু ইলেকট্রন থাকে। ঠিক আছে, তাহলে প্রোটন সমান ইলেকট্রন, ভালো করে বুঝবার চেষ্টা করবে, এইখানে কিন্তু অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। দেখো তাহলে প্রোটনের চার্জ কি প্লাস, ইলেকট্রনের চার্জ কি মাইনাস। তাহলে যদি আমি সাপোজ ধরো এখানে 12টা প্রোটন আছে, সিমিলারলি 12টা তো ইলেকট্রন আছে, তাই তো, তাহলে 12টা প্রোটন আর 12টা ইলেকট্রন যখন সমান সমান আছে, তখন সেটা কী হয়ে যাচ্ছে, 12টা প্লাস আর 12টা মাইনাস, তখন কিন্তু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি ইলেকট্রন বেরিয়ে চলে যায়, ইলেকট্রন একটা বেরিয়ে চলে গেল, তাহলে কতগুলো প্রোটন, প্রোটন তো বেরোতে পারছে না, প্রোটন তো কেন্দ্রে আছে, নিউক্লিয়াসে আছে, প্রোটন তো আদান প্রদান হয় না, তাহলে 12টার আমার প্রোটন রয়ে গেল, কিন্তু একটা ইলেকট্রন তো আমি ছেড়ে দিয়েছে, তাহলে কতগুলো ইলেকট্রন হয়ে গেছে, একটা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে কতগুলো প্লাস বেশি আছে, প্রোটন মানে কি জানি আমরা প্লাস, 12টা প্লাস আছে, এখানে ইলেকট্রন মানে কি মাইনাস, কতগুলো মাইনাস আছে, 11টা মাইনাস আছে। তাহলে দেখো ভালো করে, 12টা প্লাস আর 11টা মাইনাস যদি আমরা যোগ বিয়োগ করি, আমাদের একটা প্লাস হয়ে যায় তো, 12টা প্লাস থেকে 11টা মাইনাস যদি বাদ দিই, তাহলে একটা প্লাস পড়ে থাকে, সেক্ষেত্রে আমাদের হয়ে গেল এখানে Mg1+। যদি 2টো ইলেকট্রন ছেড়ে দিত, তাহলে হয়ে যেত কিন্তু আমাদের Mg2+। যতগুলো ইলেকট্রন ছেড়ে দেবে ততগুলো প্লাসে ততগুলো হবে, আর যদি ইলেকট্রন অন্য কোনো পরমাণু থেকে গ্রহণ করে, তাহলে ততগুলো ইলেকট্রন মাইনাস হবে। ঠিক আছে, বোঝা গেল, বোঝাতে পারলাম তোমাদের এই বিষয়টা। তাহলে এর রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান, আমাদের 2 নম্বরটা 3 নম্বরটা ঠিক হলো, তাহলে অপশান সি হয়ে যাবে কিন্তু আমাদের সেক্ষেত্রে রাইট অ্যান্সার। বোঝা গেল, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা কি বলছে, একটি মৌলের আয়নে 3টি ঋণাত্মক চার্জ আছে। দেখো 3টি ঋণাত্মক চার্জ মানে কি সেটা আমাকে জানতে হবে। আমি দেখো তোমাদের বলে দিই, সাপোজ একটা মৌল ধরলাম X, এর 3টে ঋণাত্মক চার্জ মানে -3 আছে। ঠিক আছে, পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 27 এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে, নিউট্রন সংখ্যা হচ্ছে 14। তাহলে ভর সংখ্যা 27 সঙ্গে যদি নিউট্রন সংখ্যা 14 বলে দেয়, তাহলে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবো তো। দেখো এখানে কি বলেছে, তাহলে আমরা জানি ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা বাদ দিলে আমরা প্রোটন সংখ্যা পেয়ে যাই, তাহলে 27 থেকে 14 বাদ দিলে আমার 13 হয়ে গেল কি আমার প্রোটন সংখ্যা, বা 13টা ইলেকট্রন আছে। ঠিক আছে, কারণ যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন আছে। এই পর্যন্ত ক্লিয়ার। বলছে আয়নে ইলেকট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা দেখো কত হবে বলেছে। দেখো এখানে কিন্তু 3টে মাইনাস আছে, আমার ছিল 13টা ইলেকট্রন, 3টে মাইনাস মানে কি 3টে ইলেকট্রন কিন্তু অন্য কোনো পরমাণু থেকে ঢুকেছে, তার জন্য 3টে মাইনাস হয়েছে। আমি কি বললাম, মাইনাস থাকলে ঢুকবে, প্লাস থাকলে বেরিয়ে যাবে ইলেকট্রন। তাহলে 3টে মাইনাস মানে 3টে ইলেকট্রন ঢুকেছে, আর ছিল আমার 13টা ইলেকট্রন, তাহলে প্লাস কি 3টে ইলেকট্রন হয়ে গেল, তাহলে টোটাল হয়ে গেল আমার 16টা ইলেকট্রন কিন্তু এখানে থাকবে। দেখো অপশান ডি হয়ে যাবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম এটা।
এইভাবে কিন্তু তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। যদি তোমাদের প্রশ্ন একটু শক্ত হয় তাহলে কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের দিয়ে দেবে। সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করবে। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে, পরবর্তী 5 নম্বর প্রশ্ন বলছে নিউক্লিয়াস হলো, নিউক্লিয়াস কি এই পরমাণুর কোনো মৌল, এই কেন্দ্রকে আমরা নিউক্লিয়াস বলি। এখানে কি থাকে, ইলেকট্রন থাকে আর কি নিউট্রন থাকে, তাই তো, সরি এখানে কী থাকে, ইলেকট্রন না, প্রোটন আর নিউট্রন থাকে। ইলেকট্রন তো বাইরে চারিদিকে ঘোরাঘুরি করে, তাহলে এখানে থাকে প্রোটন আর নিউট্রন। তাহলে আমাদের নিউক্লিয়াস কী হয়ে যায়, প্রোটন এবং নিউট্রন থাকে, তাহলে প্রোটন এবং নিউট্রন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 3 নম্বর অপশানটা হয়ে যাবে আমাদের ঠিক। কারণ কি, কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন এবং ইলেকট্রনগুলো চারিদিকে প্রদক্ষিণ করে। দেখো এখান থেকে কিন্তু এই ছবি থেকে তোমাদের আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা তোমাদের কিন্তু আমি বলে দিই, ঠিক আছে। দেখো ভালো করে বুঝে নাও কি বলছে। দেখো প্রথম যে কক্ষটা, অর্থাৎ যখন কক্ষ নম্বর 1 হবে তখন সেটাকে আমরা বলবো কে কক্ষ, কক্ষ নাম্বার 2 হলে সেটাকে বলবো আমরা এল কক্ষ, কক্ষ নাম্বার 3 হলে আমরা বলবো এম কক্ষ, আর কক্ষ নাম্বার 4 হলে আমরা বলবো এন কক্ষ। কে এল এম এন, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কে মানে হচ্ছে প্রথম কক্ষ, এল মানে দ্বিতীয় কক্ষ, এম মানে তৃতীয় কক্ষ, আর এন মানে হচ্ছে 4 নম্বর কক্ষ। এই কক্ষ দিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন দেয়। তৃতীয় কক্ষকে সাপোজ তোমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে, পরমাণুর নিউক্লিয়াসের পরমাণুর 3 নম্বর কক্ষকে কোন কক্ষ বলা হয়, 3 নম্বর কক্ষকে বলা হয় এম কক্ষ, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের প্রশ্নই দেয়, আমি তোমাদের এখানেই বলে দিলাম। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। আমাদের 6 নম্বর প্রশ্নটা কি বলছে, হাইড্রোজেনের আইসোটোপে ডিউটেরিয়াম আছে। দেখো হাইড্রোজেনের কয়টা আইসোটোপ, হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রাইটেরিয়াম। তাহলে প্রোটিয়াম হাইড্রোজেনের প্রোটিয়াম কি থাকে, 1 থাকে, আমি তোমাদের আগে বলেছিলাম। ডয়টেরিয়ামে কি থাকে, 1 2 থাকে, ঠিক আছে। আর ট্রাইটেরিয়ামে কি থাকে, ট্রাইটেরিয়ামে থাকে 1 3। এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এর একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে, আর নিউট্রন কতগুলো আছে, 0 আছে। কারণ কি, 1 থেকে 1 বাদ দিলে 0, কারণ ভর সংখ্যা থেকে আমরা যদি পারমাণবিক সংখ্যা বাদ দিই তারপর আমি নিউট্রন সংখ্যা পাই, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0 নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন হয়ে গেল আমার একটা, ইলেকট্রন হয়ে গেল আমার একটা, আর নিউট্রন হয়ে গেল আমার 0। তাহলে এটা কার হয়ে গেল, প্রোটিয়ামের হয়ে গেল। তারপর ডয়টেরিয়ামের কি হয়ে যাবে, দেখো তোমার প্রোটন কতগুলো হবে, প্রোটন তো একটা থাকবে, ইলেকট্রন কতগুলো থাকবে, ইলেকট্রনও একটা থাকবে, নিউট্রন কতগুলো থাকবে, দেখো 2 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে নিউট্রন 1। সেক্ষেত্রে আমার ডয়টেরিয়ামের নিউট্রন থাকবে 1, প্রোটন থাকবে 1, ইলেকট্রন থাকবে 1। তোমাদের এখান থেকে আর একটা প্রশ্ন দেয়, কোন পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই। এই প্রোটিয়ামের হাইড্রোজেনের আইসোটোপ প্রোটিয়ামের কিন্তু কোনো রকম কোনো নিউট্রন থাকে না, এরকম কিন্তু প্রশ্ন দেয়। এই প্রশ্নটা কিন্তু বারবার কম্পিটিটিভ এক্সামে জানতে চাওয়া হয়। আর কি রইল আমাদের, ট্রাইটেরিয়ামে কি থাকে, দেখো তোমার প্রোটন থাকে, কি প্রোটন একটা, ইলেকট্রন কতগুলো থাকে, ইলেকট্রনও থাকে একটা, আর নিউট্রন কতগুলো থাকে, নিউট্রন থাকে দেখো 3 থেকে 1 বাদ যাবে, তাহলে নিউট্রন হয়ে যাবে আমার সেক্ষেত্রে 2। তার 3টে জিনিস তোমাদের ক্লিয়ার হলো, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রাইটেরিয়াম। এখানে কি আমাদের জানতে চেয়েছে ডয়টেরিয়াম। এবার দেখো তার মানে কী হয়ে যাবে, ডয়টেরিয়ামে এইটা আমাদের 2 নম্বরটা, প্রোটনে একটা, ইলেকট্রন একটা, নিউট্রন একটা। দেখো অপশানগুলো দেখে নিই কী বলছে, একটি নিউট্রন এবং একটি প্রোটন নেই, এটা আমাদের ভুল হয়ে যাবে। 2 নম্বর অপশান কি বলছে, একটি নিউট্রন এবং 2টি প্রোটন আছে, না এটাও হবে না। আমাদের একটি ইলেকট্রন এবং 2টি নিউট্রন আছে, এটাও হবে না। একটি প্রোটন এবং একটি নিউট্রন আছে, তাই দেখো অপশান 4 নম্বর অপশানটা আমাদের কিন্তু ঠিক হয়ে যাবে, একটি প্রোটন এবং একটি নিউট্রন রয়েছে। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী আমাদের 7 নম্বর প্রশ্ন বলে, সবচেয়ে বাইরের খোলা উপস্থিত ইলেকট্রনকে কি বলে। দেখো কোনো একটা পরমাণুর গঠনে যখন আমরা আঁকবো, এটা কি নিউক্লিয়াস হলো, প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ। সাপোজ আমি একটা পরমাণু নিলাম যার দুটো কক্ষ আছে, এবং দুটো কক্ষের যে ইলেকট্রনগুলো, কোন ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে যেন তোমার বন্ধন সৃষ্টির সময়, এই বাইরের ইলেকট্রনগুলো, সর্ববহিস্থ কক্ষ যেটা থাকে সেই সর্ববহিস্থ কক্ষে যে সমস্ত ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো হচ্ছে তোমার বিভিন্ন বন্ধনে তোমার অংশগ্রহণ করে। এই যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোকে বলা হয় ভ্যালেন্সি ইলেকট্রন বা যোজক ইলেকট্রন। এই নামটা মনে রাখবে, সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো অবস্থান করে তাদের বলা হয় ভ্যালেন্সি ইলেকট্রন বা যোজক ইলেকট্রন। তাহলে আমাদের এখানে দেখো সেটাই জানতে চেয়েছে, তাহলে অপশান এ হয়ে যাবে কিন্তু আমাদের রাইট আনসার, অপশান 1 হয়ে যাবে আমাদের রাইট আনসার, ভ্যালেন্সি ইলেকট্রন বা যোজক ইলেকট্রন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে, দেখো একটি আলফা কণা ধরন কী ধরনের হয়। দেখো এটা তোমাদের আমি আলফা কণার সংকেতটা দিলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে আলফা কণার ধরনটা কী ধরনের হয়। দেখো সংকেতটা দেখে নাও।
দেখো আলফা কণার সংকেতটা সাধারণত আমরা এইভাবে লিখতে পারি। প্রথম হচ্ছে আমরা হিলিয়াম দিয়ে লিখি, হিলিয়াম 2 4। দেখো এখান থেকে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবো। দেখো কতগুলো ইলেকট্রন বা কতগুলো প্রোটন আছে। প্রোটনকে সাধারণত কী দিয়ে লিখে, পজিটিভ বা ধনাত্মক চার্জ। কতগুলো আছে এখানে, 2টো আছে। 4 থেকে 2 বাদ দিলে আমরা নিউট্রন পাবো। নিউট্রন কতগুলো আছে, 2টো আছে। নিউট্রনের আধান কি, নিউট্রনের আধান হচ্ছে 0। এবার দেখো তাহলে এখানে 2টো ধনাত্মক চার্জ হবে এবং 2টি ভর একক হবে। নিউট্রনকে সাধারণত আমরা ভর একক দ্বারা প্রকাশ করেও থাকি। তাহলে দেখো 2টি ধনাত্মক চার্জ এবং 2টি ভর একক রয়েছে। তাহলে আমাদের 3 নম্বর অপশানটা হয়ে যাবে কিন্তু রাইট। এবং সংকেত যদি জানতে চাই তাহলে সংকেতটা কিন্তু আমাদের তোমার আলফা কণার সংকেতটা He2 4 হিসাবে কিন্তু আমরা লিখে থাকি, যেখানে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন বর্তমান। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং এর ভর সংখ্যা 23। সেক্ষেত্রে কী কী আমাদের জানতে চেয়েছে? দেখো দুটো জিনিস বলে দিয়েছে, একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে আর একটা ভর সংখ্যা বলে দিয়েছে। তাহলে পারমাণবিক সংখ্যা সমান কি, প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কতগুলো, 11 বলে দিয়েছে। এটা সমান কি, ইলেকট্রন সংখ্যা, মানে 11টা ইলেকট্রন আছে, 11টা প্রোটন আছে। আর ভর সংখ্যা কত বলে দিয়েছে, 23। তাহলে ভর সংখ্যা যদি 23 বলে দেয় আমরা নিউট্রন সংখ্যাটা বার করতে পারবো। নিউট্রন সংখ্যা ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 12টা আমাদের নিউট্রন আছে। তাহলে কি আমাদের আলটিমেটলি জিনিসটা কি হলো, 12টা প্রোটন, 11টা প্রোটন, 11টা ইলেকট্রন এবং 12টা নিউট্রন রয়েছে। দেখো এখানে কি বলেছে, 11টা নিউট্রন রয়েছে না, আমাদের নিউট্রন আমরা বার করলাম কতগুলো, 12টা নিউট্রন আছে। 12টা প্রোটন এবং 11টা ইলেকট্রন আছে না, এটাও কিন্তু আমাদের ভুল হয়ে গেল। 11টি ইলেকট্রন এবং 12টি নিউট্রন আছে, এটা কিন্তু ঠিক। 11টা ইলেকট্রন এবং 12টি নিউট্রন আছে। কারণ কি, আমি তোমাদের দেখো এখানে দেখিয়ে দিলাম কতগুলো ইলেকট্রন, কতগুলো প্রোটন এবং কতগুলো নিউট্রন আছে সোডিয়াম পরমাণুতে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, 10 নম্বর প্রশ্নটা বলছে ক্লোরিনের ইলেকট্রন কনফিগারেশন হলো। আগে দেখো এই চারটা আমি তোমাদের আজ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সেই চারটা তোমরা 1 থেকে 20 পর্যন্ত কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। তোমাদের সব মুখস্থ করতে হবে না। দেখো কীভাবে পড়বে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এইগুলো কিন্তু তোমাদের 1 থেকে 20 পর্যন্ত তোমাদের মনে রাখতে হবে। এখানে আমাদের কি বলেছে, ক্লোরিন। দেখো ক্লোরিন কত নম্বরে আছে, ক্লোরিন কিন্তু আমাদের আছে 17 নম্বরে। তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, আমাদের 17 যদি থাকে তাহলে ইলেকট্রন বিন্যাসে দেখা করবো। প্রথম কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে, 2টো। 2 নম্বর কক্ষে কতগুলো, 8টা। 3 নম্বর কক্ষে কতগুলো, 8টা। তাহলে 8 আর 16 দেখো এখানে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, একটা বেশি করে ফেলেছি আমি। দেখো 17 আছে আমার, তাহলে 1 নম্বর প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা। তাহলে 8 আর 2 কতগুলো, 10 হয়ে গেল। আছে কতগুলো, 17। তাহলে 3 নম্বর কক্ষে কতগুলো হয়ে যাবে, 7টা। তাহলে ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2 8 7। দেখো 2 8 7 অপশান 3 নম্বর অপশানটা আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল কীভাবে করলাম? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। এই চারটা তোমাদের আমি আজ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। দেখো ব্রেন টিউমার অপারেশন এবং ক্যান্সার চিকিৎসার আইসোটোপ ব্যবহার করা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আমাদের হয়ে যাবে এটা কার্বন 60 এই আইসোটোপটা কিন্তু তোমাদের ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহার করা হয় 16C0। এই আইসোটোপ ক্যান্সার চিকিৎসার জন্য কিন্তু এই আইসোটোপটা ব্যবহার করা হয় 16, এটা কিন্তু 60 এটা। হ্যাঁ চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কী আছে। ইলেকট্রন কি আবিষ্কার করেন, এটা তোমাদের আমি আগে বলে দিয়েছিলাম। তোমাদের কিন্তু আমি সেই একটা নর্মাল সূত্র দিয়ে কীভাবে তোমাদের মনে রাখতে হবে সেটা কিন্তু তোমাদের আমি বলে দিয়েছিলাম। কি বলেছিলাম, পেন সমান RTC, কি PEN সমান RTC। মানে কি, পি মানে কি প্রোটন আবিষ্কার করেছিল রাদারফোর্ড। ই মানে কি ইলেকট্রন আবিষ্কার করেছিল থমসন। আর এন মানে কি নিউটন আবিষ্কার করেছিল স্যাডুই। তাহলে আমাদের ইলেকট্রন আবিষ্কার জানতে চাইছে, তাহলে ইলেকট্রন হয়ে যাবে কি টি থমসন। অপশান সি হয়ে যাবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কী আছে। পরবর্তী প্রশ্নটা বলছে স্যাডউইক যে কণাটি আবিষ্কার, এটা কণা হবে, এটা ঠিক করে নেবে, এটা কণা হবে। ঠিক আছে, স্যাডউইক যে কণাটি আবিষ্কার করেছিল সেটা কি, স্যাডউইক এখনই তোমাদের বললাম। স্যাডউইক কি আবিষ্কার করেছিল, স্যাডউইক নিউটন আবিষ্কার করেছিল। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। 14 নম্বর প্রশ্ন কি আছে, আলফা কণা বিচ্ছুরণের পরীক্ষার সাহায্যে কি আবিষ্কার করা হয়েছিল। এটা তোমাদের কোশ্চেনে রিপিট হয়ে গেছে, এটা হয়ে যাবে তোমাদের প্রোটন আবিষ্কার হয়েছিল। অপশান বি হয়ে যাবে তোমাদের রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন বলছে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় গৃহীত সোনার পাতের বেদ কত ছিল, মানে সোনার পাতটা কতটা মোটা ছিল। আমাদের অপশান রাইট আনসার হবে 0.304 মিলিমিটার। ঠিক আছে,
0.304 মিলিমিটার। দেখো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। 15 নম্বর প্রশ্ন কি বলছে, নিউট্রনবিহীন একটি পরমাণু, তোমাদের আমি কিন্তু করে দিয়েছিলাম হাইড্রোজেনের আইসোটোপ কি প্রোটিয়াম। প্রোটিয়ামের কোনো নিউট্রন নেই, কারণ কি প্রোটিয়ামের সংকেতটা কি হাইড্রোজেন 1 এটা হচ্ছে প্রোটিয়াম। এ দেখো ভর সংখ্যাও 1, প্রোটন সংখ্যাও 1, তাহলে নিউট্রন সংখ্যা কত 1 - 1 = 0, এখানে কোনো নিউট্রন থাকে না। ঠিক আছে, প্রোটিয়ামের কোনো নিউট্রন থাকে না, নিউট্রনবিহীন একটি পরমাণু। পরবর্তী প্রশ্ন বলছে একটি তেজস্ক্রিয় আইসোটোপ হলো, দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের দেয়, তেজস্ক্রিয় আইসোটোপ কি, তেজস্ক্রিয় আইসোটোপ তোমরা মনে রাখবে, তেজস্ক্রিয় আইসোটোপটা হয়ে যাবে 14C6। 14C6 হচ্ছে একটি তেজস্ক্রিয় আইসোটোপ, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে দিই। একটি পরমাণু এম এর ভর সংখ্যা 30 এবং নিউট্রন সংখ্যা 14, M3+ এর ইলেকট্রন সংখ্যা কত হবে? দেখো এটা ভালো করে বোঝো, ভর সংখ্যা কত বলেছে 30, তাহলে ভর সংখ্যা 30 লিখলাম, নিউট্রন সংখ্যা কত বলে দিয়ে 14, তাহলে এখান থেকে 14 বাদ দিয়ে দেবো, 14 বাদ দিলে কত পড়ে থাকে আমাদের 16, 16টা আমাদের কী হয়ে যাবে 16 হয়ে গেল আমাদের প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন এবং প্রোটন কতগুলো আছে আমাদের এখানে 16। এবার কি বলেছে 3+ মানে কি 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, M3+, প্লাস মানে কি বললাম ইলেকট্রন বেরিয়ে যাবে, মাইনাস মানে হচ্ছে ইলেকট্রন ঢুকবে। কতগুলো প্লাস আছে 3টে প্লাস, মানে 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে। আমার ছিল কতগুলো ইলেকট্রন 16টা, কতগুলো বেরিয়ে গেছে 3টে, তাহলে কত আমাদের কতগুলো ইলেকট্রন থাকবে বর্তমানে 13টা। 13 হয়ে যাবে আমাদের রাইট আনসার, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, খুব সহজেই কিন্তু এগুলো করা যায়। দেখো O2- আয়নের যোজ্যতা কক্ষে ইলেকট্রন কত, মানে কি দেখো প্রশ্নটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে। যোজ্যতা কক্ষে ইলেকট্রন মানে হচ্ছে আমাদের সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে সেটা আমাদের বার করতে হবে। আগে আমাদের জানতে হবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত সেটা তোমাদের জানতে হবে। দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমি তোমাদের যে চার্টটা দিয়েছিলাম সেই চার্টের মাধ্যমে কিন্তু তোমরা এটা জানতে পারবে। দেখো আমি তোমাদের সহজেই বলে দিচ্ছি। দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, ঠিক আছে, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এবার দেখো এই ইলেকট্রন বিন্যাস করব, তাহলে ইলেকট্রন বিন্যাস প্রথম কক্ষে 6টা, দুটো, দ্বিতীয় কক্ষে 6টা, কারণ 6 আর 2 কত 8। এবার বলেছি কি 2- মানে কি দুটো ইলেকট্রন কিন্তু ঢুকেছে, দুটো ইলেকট্রন ঢুকেছে, তাহলে দুটো ইলেকট্রন যদি ঢুকে 8টা ইলেকট্রন ছিল, তাহলে এর সঙ্গে দুটো ইলেকট্রন ঢুকেছে, মানে দুটো ইলেকট্রন প্লাস হবে, তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন হবে 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রন যদি হয় সেক্ষেত্রে আমার ইলেকট্রন বিন্যাস কী হবে 2, 8, কারণ কি 8 আর 2 কত 10, তাহলে সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে 8টা। আমরা কি জানি সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলি তাকে যোজক ইলেকট্রন বলা হয়, তাহলে যোজক ইলেকট্রন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 8টা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন বলছে কোনো একটি পরমাণু এন কক্ষে একটি ইলেকট্রন আছে। দেখো এন কক্ষে একটি ইলেকট্রন মানেই তোমাদের আমি জানতে হবে আমরা কি বললাম কে এল এম এন, তাহলে 4 নম্বর কক্ষে হচ্ছে একটা ইলেকট্রন আছে, ভালো করে বুঝবে। 4 নম্বর কক্ষে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে বাকি কক্ষে তো ইলেকট্রনগুলো আছে, ভালো করে বোঝো, বাকি কক্ষেও তো ইলেকট্রনগুলো আছে, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে পটাশিয়াম রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ কি পটাশিয়ামের আমাদের পারমাণবিক সংখ্যা কত 19 যদি হয় তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে 2, 8, 8 আর 2 কত 8 আর 2 10, 3 নম্বর কক্ষে 8টা, তাহলে 18 একে কত 19। দেখো শেষ কক্ষে অর্থাৎ এটা কি এটা কে, এটা এল, এটা এম, এটা এন, তাহলে এন কক্ষে কতগুলো ইলেকট্রন হচ্ছে একটা, আমাদের সেটাই জানতে চেয়েছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি পটাশিয়াম হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কী আছে। বলছে একটি প্রোটন এবং একটি নিউট্রনের ভরের অনুপাত কত। আমরা সকলেই জানি প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সমান, তাই এদের অনুপাত হয়ে যাবে 1:1, আমাদের রাইট অ্যান্সার অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এই ছিল আজকের ভিডিও। এরপরে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাই করব এবং পরের দিন ক্লাসের সময় সেই জায়গাটা আমি আবার বলে দেবো। আর এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নাও। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য।